বাবা প্রবাসে থাকাকালীন আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয়ে গেল। আমার বয়স এখন 10 বছর। মা যাকে বিয়ে করলো তার বাড়ি আমাদের বাড়ি থেকে 4 মিনিট লাগে হেঁটে যেতে, খুব কাছে। বাবা প্রবাসে গিয়েছে 2 বছর, যখন আমার বয়স ছিল 8 বছর। বাবা আগেও একটি দোকান চালাতো, মুদির দোকান। দোকানটাও ভালো চলছিল না, লস খাচ্ছিল শুধু। তখন মায়ের বুদ্ধিতে বাবা প্রবাসে যেতে রাজি হলো। দোকান বিক্রির 7 লক্ষ টাকা আর মায়ের কিছু গয়না বিক্রি করে বাবা সিঙ্গাপুর চলে গেল। বাবা সিঙ্গাপুর যাওয়ার পর খুব ভালো বেতন পাচ্ছিল। বাবা বেতনের থেকেও কেমন করে জানি আরও বেশি ইনকাম করতো। বাবা বিদেশ যাওয়ার পর আমরা খুব সুখেই ছিলাম। বাবা মাসে মাসে অনেক টাকা দিত, ব্যাংকে রাখতে বলতে আর বাকিটা খরচ করতে বলতো। আমরা আলাদা আলাদা খেতাম আর দাদা আর দাদি আলাদা আলাদা খেত। বাবা মাসে শেষ তাদেরও কিছু টাকা দিত। মা একই সব বাজার করত। বাবা সিঙ্গাপুর যাওয়ার 4 মাস পর থেকেই মা প্রতিদিন বাজার যেত। এমনভাবে কয়েকটা মাস চলে যাওয়ার পরে মায়ের নামে গ্রামে একটা কথা ছড়িয়ে পড়লো যে মামুন ব্যাপারীর ছেলে রাজীবের সাথে মায়ের সম্পর্ক আছে। তাদের নাকি ভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। এই কথা বাবার কানে যেতেও বেশি সময় লাগলো না। বাবা রাতে মায়ের কাছে ফোন দিল। মা কাঁদা কাঁদা বলল, গ্রামের মানুষ আমাদের উন্নতি দেখতে পারে না, এই জন্য আমাদের পেছনে লেগেছে। তুমি ভালো বেতন পাও, এটা গ্রামের মানুষের সহ্য হয় না। বাবাও মায়ের কথায় বিশ্বাস করলো কিছু। তারপর থেকে বাবা আমার খরচ বাদে অল্প কিছু টাকা বেশি দিত, আগের মতো লাখ লাখ টাকা দিত না। মা যদি বলতো এখন টাকা কম দাও কেন, বাবা তখন বলতো এখন ইনকাম কম, শুধু বেতন থেকেই হতো। এভাবেই চলে গেল আরও 1.5 বছর। এখন গ্রামের সবাই জানে রাজীবের সাথে মায়ের প্রেম আছে। বাবার অনেক টাকা নাকি রাজীবকে দিয়েছে মা। হঠাৎ একদিন রাতে মা রাজীবের বাড়িতে যেয়ে উঠল টাকা পয়সা গয়না নিয়ে। রাজীবের বাবা মাও মেনে নিয়েছে আমার মাকে। গ্রামের মানুষ আফসোস করতেছে যে বউটা কি সর্বনাশ করলো, নিজের পায়ে নিজেই কোড়াল মারলো। এত সুন্দর সংসার জামাই ফেলে একটা টাউট ব্যাটার পায়ের কাছে গেল। এখন খবর বাবার কাছেও পৌঁছে গেছে। বাবা শুধু দাদা দাদিকে ফোন দিয়ে বলছিল, তোমরা আমার ছেলেকে দেখে রাখো। তারপর বাবা ফোন বন্ধ করে রেখেছিল 3 দিন। 3 দিন পর বাবা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো। দাদাকে বলল আমাকে দেখে শুনে রাখতে। এভাবে 15 দিন যাওয়ার পর গ্রামে আবার ওরা উঠলো আমার মা নাকি গর্ভবতী 5 মাসের, রাজীবের সন্তান তার পেটে। এই জন্যই তাড়াহুড়ো করে রাজীবকে বিয়ে করলো। মা আর আমরা কি গ্রামে থেকেও আর দেখা হতো না। আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি হালকা একটু দূরে, 4 মিনিট হাঁটলেই রাজীবের বাড়ি যাওয়া যায়। তাদের বাড়ির সামনে দিয়ে বাজারে যাওয়া লাগে, কিন্তু আমি আর কোনো দিন সেই রাস্তায় যাইনি। আমি অনেকটা ঘুরতে তারপর স্কুলে যেতাম। মা আমাকে দেখতে কয়েকবার খবর পাঠিয়েছিল, কিন্তু আমি আর সেই বাড়ির সামনে যাইনি। ছোট মনটাই তখন ভিড় করেছিল এক বুক অভিমান আর অবহেলা। পুরো গ্রামের মানুষের করুণায় পত্র হয়ে বেঁচে থাকা যে কষ্টটা, তার কেবল আমি 10 বছরে বুঝতে পেরে গিয়েছিলাম। বাবা 3 মাস পর দাদার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠালো আমাদের বাড়িতে 2 তলা একটা ডুপ্লিকেট বাসা বানানোর জন্য, এবং বলল 6-7 মাসের মধ্যে যে বাড়িটা সম্পূর্ণ হয়। দাদাও ইঞ্জিনিয়ারিং এবং রাজমিস্ত্রি নিয়ে কাজ শুরু করে দিল। বাবা সিঙ্গাপুর কিসের ব্যবসা শুরু করেছে জানি না, তবে সেখান থেকে অনেক টাকা ইনকাম হয় এটা জানতে পেরেছিলাম।
7 মাসের মধ্যে ডুপ্লিকেট বাড়িটা সমাপ্ত হয়ে গেল। গ্রামের মধ্যে আমাদের এই ডুপ্লিকেটটাই সব থেকে সুন্দর। গ্রাম আর কোনো দোতলা ডুপ্লিকেট বাসা নেই। ধপধপে সাদা আর নীলের মিশ্রণ তৈরি সেই সুবিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির দিকে গ্রামের সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আর ঠিক সেই রাজপ্রাসাদের সেই 4 দেয়ালের মাঝে দাদা দাদি আর আমি এক নিঃশ্বাস জীবন কাটাচ্ছিলাম। শুনেছি মায়ের নাকি একটা মেয়ে সন্তান হয়েছে, দেখতে একদম রাজীবের মতো। কিন্তু তাদের পরিবারের খুশি না, বিশেষ করে রাজীব। পাড়ায় কথা উঠতে রাজীব নাকি ভেবেছিল মায়ের কাছে বাবার পাঠানো আগত ধান সম্পদ আছে, যার ফলে রাজীবের সংসারে এখন শুধুই অভাব আর অশান্তি। এভাবেই চলে গেল আরও 1 বছর। একদিন দাদা আর দাদি বাবার ফোনে দিয়ে বলল, বাবা তুই এখন বাড়িতে আয়, ঘরের একটা বউ লাগবে এখন। কিন্তু বাবা রাজি হলো না। শেষমেশে দাদা দাদি অনেক বলল, দাদু ভাই তুই যদি তোর বাবাকে বিয়ে করতে বলিস তাহলে একমাত্র তোর বাবা বিয়ে করবে। আমিও দাদার কথা শুনে বাবার সাথে কথা বললাম। বাবাকে বললাম, বাবা আমার একটা আম্মু লাগবে এখন। দাদা দাদিও এখন আর রান্না করতে পারে না, তুমি দেশে আসো বাবা। বাবা আমার কথা শোনো, দেশে আসতে রাজি হও। বাবা কয়েকদিন পর ফোন দিয়ে বলল, আমার টিকিট রেডি। বাবা দেশে থেকে তার এক বন্ধুকে ফোন দিয়ে একটা হেলিকপ্টার ভাড়া করলো। আমাদের থেকে বলল সকাল 10টার মধ্যে ঢাকা এয়ারপোর্ট থেকে। 2 দিন পর দাদা আর আমি ভোরে রওনা দিয়ে ঢাকায় গেলাম সকাল 10টায়। আগে বাবাকে রিসিভ করতে এয়ারপোর্টে ভিড় ঠেলে বাবা যখন বের হয়ে আসলো, আমার চোখে বিশ্বাস হচ্ছিল না। চকচকে পোশাক, চোখে কালো চশমা, বাবার চেহারায় এক রাজকীয় ভাব। বাবা যখন আসলো এয়ারপোর্টের, আমাকে আর দাদাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। আমার জন্য অনেক উপহার এনেছে বলে। অন্যদিকে সকাল থেকেই সেই দিন গ্রামে উঠে গিয়েছিল। সুমন হেলিকপ্টার করে বাড়ি আসতেছে। এলাকা জুড়ে একটা উৎসব শুরু হয়ে গেল হেলিকপ্টার দেখতে। চারপাশের কয়েক গ্রামে শত শত মানুষ জমা হয়ে গেল। আমাদের বাড়ির সামনে খোলা মাঠে বাবা আমাদেরকে নিয়ে হেলিকপ্টারে উঠলো। আমার এত আনন্দ লাগছিল এটা বলে বোঝাতে পারবো না। পাখা, ঘোড়ার বিকট শব্দ আর বাতাসের ঝাপটায় তখন বিশাল জনটি আকাশে উড়ে দিল। আমার বুকটা গর্বে ভরে উঠল। জানালার কাছ দিয়ে নিচের দৃশ্যগুলো একদম ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছিল। আমাদের নিয়ে হেলিকপ্টার যখন গ্রামের ওপর দিয়ে চক্কর দিচ্ছে, তখন অনেক মানুষ নিচ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মাথার উপর দিয়ে যখন হেলিকপ্টারের ছায়াটা গ্রামের ওপর পড়ছিল, তখন চারপাশের মানুষের চিৎকার আর কোলাহল স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমাদের হেলিকপ্টার নামলো হলেও রাজীবের বাড়ির পাশে একটা খোলা মাঠে। ধুলো উড়ে যখন বিশাল হেলিকপ্টারে মাটিতে স্পর্শ করলো, তখন মাঠের চারপাশে হাজারো মানুষের ভিড়। আমি জানালার দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পেলাম রাজীবের জর্জীর্ণ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে একজন নারী, মুখটি ওড়না দিয়ে ঢাকা। তার কোলে একটু ছোট শিশু। চেনা চেনা সেই মুখটি আমার মা। আমি জানি মাও আমাদের দেখতাছে। হয়তো সেও আফসোস করতেছে। রাজীবও তার ঘরের এক কোণে অপরাধীর মতো লুকিয়ে আছে। যে সন্তান আর যে স্বামীকে ফেলে মা একদিন এক প্রতারক পেছনে ছুটেছিল, আর সেই ছেলে আকাশ ছুঁয়ে গ্রামে ফিরছে এক রাজপুত্রর মতো।
হেলিকপ্টারের দরজা খুলতেই বাবা আমার হাতটা শক্ত করে ধরে বাইরে পা রাখলো। গ্রামবাসী উল্লাস আর করতালি যখন চারপাশ কেঁপে তুলছে। হেলিকপ্টারের বিকের শব্দ ধীরে ধীরে মিলিয়ে আসার সাথে সাথে চারপাশের খোলা মাঠ জমানো শত শত মানুষের ভিড়টা যেন সমুদ্র ঢেউয়ের মতো আমাদের দিকে উপচে পড়ল। ধুলোবালি উড়িয়ে যখন আমরা মাটিতে পা রাখলাম, তখন পুরো মাঠ জুড়ে শুধু একটাই গঞ্জন, সুমন প্রবাসে গিয়ে এখন কোটিপতি। একেবারে রাজপুত্রের মতো হেলিকপ্টারে চেপে দেশে ফিরেছে। বাবা এক হাতে আমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো, আর অন্য হাতে দাদা দাদির হাত ধরলো, আগলে রাখলো। আমার 10 বছর ছোট মনটাই তখন এক অদ্ভুত তৃপ্ত আর গর্বর অনুভূতি হচ্ছিল। এতদিন যে গ্রামের মানুষ আমাদের করুণ চোখে দেখতো, অবহেলা করে পাশ কাটিয়ে যেত, আর সে মানুষগুলো চোখ মুখ শুধুই বিশ্রায়, খারিদ আর আশ্রর ছাপ। বাবা যখন আমাদের নিয়ে ভিড় ঠেলে ডুপ্লিকেট বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল, তখন ইচ্ছা করেই একেবারের জন্য রাজীবের জরনীয় বাড়ির দিকে তাকায়নি। কিন্তু আমার কৌতূহলী চোখ দুটো সামলাতে না পেরে আমি পেছনে ফিরে তাকাচ্ছিলাম। দেখতে পেলাম রাজীবের বাড়ির সেই জরাজীর্ণ বাঁশের বেঝার বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আছে এক নারী, আমার মা। ওড়না দিয়ে মুখটা অর্ধেক ঢাকা থাকলেও মায়ের চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল। সেখান থেকে অঝরে আধায় জল গড়িয়ে পড়ছে হয়তো মায়ের কোলে ছোট্ট নিষ্পাপ একটা শিশু, যে হয়তো জানে না তার মায়ের বুকের ভেতর এখন কতটা তোলপাড় চলছে। আর ঘরের জানালার এক কোণে চোরের মতো মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে রাজীব। তার চোখে স্পষ্ট ধরা পড়ছিল অপরাধবোধ, আমার চরম হিংসার ছাপ। যে ধন সম্পদ আর টাকার লোভে সে আমার মাকে ফুসলিয়ে নিজের ঘরে তুলেছিস, আজ চোখের সামনে বাবাই এই বিপুল রাজকীয় রূপ দেখতে তার পেটের ভেতর যেন বিষের জল উঠছে। আমাদের নতুন 2 তলা ডুপ্লিকেট বাড়িতে পা রাখতে যেন পুরো পরিবারের এক সিগন্দ আনন্দ নেমে এলো। ধবধবে সাজা মেঝে, রাজকীয় আসবাবপত্র আর আধুনিক ডিজাইনের তৈরি এই বাড়িটা যেমন শুধু একটা ইটের দোলনা ছিল না, ছিল বাবার বহু বছরের অপমান আর কষ্টের একটা কড়া জবাব। দাদা দাদি ঘরে ঢুকে আনন্দ কেঁদে ফেলল। গ্রামের বয়স্ক মুরব্বি বাবাকে ঘিরে ধরে প্রশংসা করতে লাগলো। তারা বলা বলি করছে, সুমন রে, তোর ধৈর্য আর সততার ফল আল্লাহ তোরে দিয়েছে, আর তুই কুলসাং বউটা নিয়ে পায়ে নিজেই কুড়াল মারল। রাজপ্রাসাদের মতো সংসার ফেলে সে এক তাউট ব্যাটার পায়ে ভেঙে ঘরে যে উঠল। বাবা গ্রামের বসার সাথে হেসে হেসে কথা বলেও আমি বাবার চেহারায় ভেতরে একটা চাপা হালকা টেট পাচ্ছিলাম। বাহিক এই প্রফুল প্রচণ্ডাই আড়ালে বাবার মনের ভেতরে গভীর ক্ষোভের দাগ রয়ে গেছে, যা হয়তো কোনোদিন মোছার নয়। পরের দিন সকালে বাবা আমাকে সাথে নিয়ে গ্রামের বাজারে বের হলো। বাবাকে নতুন একটা দামি পাঞ্জাবি পরতে দেখে, আমার হাতে দামি ঘড়ি দেখে গ্রামের ছোট বড় সবাই সে সালাম দেওয়া শুরু করলো। যে বাজারে যেত আমার এক সময় লজ্জা লাগতো, মায়ের নাম নিয়ে মানুষ হাসাহাসি করতো বলে আমি যে পথ এড়িয়ে চলতাম, আজ সেই পথ দিয়ে বাবা আমাকে বিদ্যপটে হাটে নিয়ে যাচ্ছে।
রাজীবের বাড়ির সামনে সেই রোল মাটির রাস্তায় হাঁটতে হঠাৎ আমাদের একদম মুখোমুখি পড়ে গেল মা। মায়ের হাতে ছিল একটা পুরনো অ্যান্টিকেট ব্যাগ, পরানো একটা মালিন চোরা শাড়ি, চুলে কোনো যত্ন নেই, আগের সেই সজগুজ বা অহংকার ছিটেফোঁটাও মায়ের মধ্যে আর অস্থির বৃষ্টিস্ত ছিল না। আমাদের সামনাসামনি দেখে মা থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্তে বাস্তব হয়ে থাকার পর মা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। হাতের ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে দৌড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমার সোনা বাবারে, আমার একটা বার মা বলে ডাকবে না? আমি তোদের কাছে অনেক বড় অপরাধী, অনেক বড় পাপ করেছি রে বাবা, আমাকে তোরা একটু ক্ষমা করে দে। মা হাউমাউ করে কেঁদে উঠল। বাবা পা দুটো জড়িয়ে ধরতে লাগলো। আমি চমকে উঠে বাবার পেছনের দিকে সরে গেলাম এবং বাবার হাতটা আরও শক্ত করে চেপে ধরলাম। এক বুক অভিমান আর কান্না আমার গলায় কাছে এসে দলা পাকিয়ে গেল। 10 বছর একটা শিশুর মন থেকে তার মায়ের প্রতি এক ঘৃণা তৈরি হওয়া সহজ ছিল না, কিন্তু বিগত 2 বছর ধরে গ্রামে আমি যে অপমান সহ্য করেছি তার জন্য তো এই নারী দায়ী। বাবা অন্তত শান্ত গলায় মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। চোখ কোনো রাগ অহিংসা ছিল না, ছিল শুধু চরম অবহেলা আর ঘৃণা। বাবা গভীর গলায় মাকে উদ্দেশ্য করে বলল, যেদিন আপনি স্বামীর বিশ্বাস আর 10 বছরের একটা বাচ্চার ভবিষ্যৎ এক বাপ বটে পায়ে হাত বিক্রি করে দিয়েছিলেন, ঠিক সেই দিনই এই ছেলের মা মারা গেছে। আজ আপনার এই কান্না কোনো অনুশোচনা কান্না নয় সালমা, আজ আপনি কাঁদছেন কারণ আপনার হিসাব ভুল হয়ে গেছে। আপনি ভেবেছিলেন রাজীবের কাছে গিয়ে সুখে থাকবেন, আর আজ দেখতে পাচ্ছেন আমি শূন্য থেকে আকাশে উঠে গেছি আর আপনি নরক তালিয়ে গেছেন। এটা আপনার পাপের শাস্তি। কথাগুলো বলে বাবা মায়ের দিকে আর এক মুহূর্ত না তাকিয়ে আমার হাত ধরে সামনে হেঁটে চলে আসলো। পেছন থেকে মায়ের করুণ কান্নার শব্দ আর ভুল শিকারের অনর্তনত বাতাসে ভেসে আসছিল, কিন্তু বাবা একেবারের জন্য পেছনে ফিরে তাকায়নি। বাজারে যাওয়ার পর গ্রামের মানুষের মুখে মুখে জানতে পারলাম রাজীবের সংসারের আসল রূপ। রাজীব ভেবেছিল আমার মা বাবার পাঠানো লাখ লাখ টাকা আর গয়না নিয়ে তার কাছে গেছে, কিন্তু বাস্তবে এসে দেখেছে মা শুধু নিজেই ব্যবহৃত কিছু গয়না ছাড়া আর কিছুই আনতে পারেনি, কারণ সব টাকা আগে শেষ হয়ে গেছে। সেই রাগে ও হতাশে রাজীব নাকি প্রতিদিন মায়ের ওপর অত্যাচার চালায়, মারধর করে। মা এখন রাজীবের সংসারে এক কাজের মেয়ের মতো জীবন কাটাচ্ছে। যে সুখের আশায় মা নিজের কুল সমান সংসার বাসিয়ে দিয়েছিল, সেই সুখ এখন তার কাছে এক বিষাক্ত অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দুপুরে বাড়ি ফেরার পর দাদি বাবার জন্য নিজের হাতে নানা রকম খাবার রান্না করে সাজিয়ে দিল। খাওয়া দাওয়ার পর দাদা আর দাদি আবার বাবার কাছে এসে পুরনো বিয়ের প্রসঙ্গটাই তুলল। দাদা দাদির চিবুক ধরে আবু গুপ্ত কণ্ঠে বলল, সুমন, জীবনে যা হওয়ার তা হয়ে গেছে বাবা, অতীতের ওই কষ্ট আর ধরে রাখতে তো চলবে না। তোর বয়স এখন কতটুকু, আর এই 10 বছরের বাচ্চাটার দিকে তাকিয়ে দেখ, ওর তো একটা স্নেহ হাত দরকার, ঘরে একজন লক্ষ্মী বউ দরকার যে এই সংসারটা সামনে রাখবে। বাবা আর আগের মতো সরাসরি মানা করলো না,
কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকালো। বাবার চোখ ছিল আপর মতামত। দীর্ঘ শ্বাস ফেলে বাবা আমাকে কাছে টেনে নিয়ে বলল, তুই কি চাস আমি বাবার বিয়ে করি, তোর জন্য একটা নতুন আম্মু নিয়ে আসি? আমি বাবার হাত দুটো জড়িয়ে ধরে বললাম, বাবা আমি এমন একজন আম্মু চাই যে আমাকে অনেক ভালোবাসবে, দাদা দাদি দেখে রাখবে, আমাদের ছেড়ে কোনো দিন অন্য কারো কাছে চলে যাবে না। বাবা আমার কপালে একটা চুমু খেয়ে শান্ত গলায় দাদাকে বলল, ঠিক আছে বাবা, তোরা যখন বলবে, আর আমার ছেলে যাকে পছন্দ করবে আমি তাকে এই ঘরের বউ করে নিয়ে আসবো। তবে এবার আর কোনো ভুল সিদ্ধান্ত নয়। এবার এই সিদ্ধান্ত শুনে দাদা দাদির মুখে এতদিন পর এক চিরত হাসি রেখা ফুটে উঠল। পুরো ডুপ্লিকেট বাড়ির নতুন করে আসার আনন্দর সঞ্চয় হলো। আমরা যখন আমাদের নতুন জীবনের স্বপ্ন বুনছি, ঠিক তখনই গ্রামের এক কোণে রাজীবের মনে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর হিংসা ও প্রতিহিংসার আগুন। পরম সুখ থাকা সুমনের ওপর কিভাবে আঘাত হানা যায়, সেই চুক্তি চক্রান্তেই বশ হয়ে উঠছিল সে চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।